চ্যাপ্টার 7 কোড নেমস। তোমরা আমাকে দ্য ফুল বলে ডাকতে পারো। সেই বিশাল হলো জুড়ে সাধারণ উত্তরটা ছড়িয়ে পড়ল এবং কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিন্তু কণ্ঠস্বরটা অড্রে আর আলজেরের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকল একের পর এক ঢেউ তুলে। এরকম একটা উপাধি ওরা আশা করেনি, কিন্তু ওদের মনে হল সে এর যোগ্য। রহস্যময়, শক্তিশালী আর অদ্ভুত, তার এই প্রতিমূর্তির সাথে উপাধিটা পুরোপুরি মিলে যায়। কয়েক সেকেন্ডের নীরবতার পর অড্রে উঠে দাঁড়াল, ওর স্কার্টটা হালকা তুলে হাঁটু গেড়ে ঝো মিংরুইকে সম্মান জানাল। সম্মানিত মিস্টার ফুল, আমাদের এই লেনদেনের সাক্ষী থাকার জন্য আমি কি আপনাকে অনুরোধ করার অনুমতি পেতে পারি? আর এমন কি? ঝো মিংরুইয়ের মাথা দ্রুত ঘুরছিল। সে তার স্ট্যাটাসের সাথে মানানসই একটা উত্তর দিল। এটা আমাদের জন্য সম্মানের মিস্টার ফুল। আলজেরও উঠে দাঁড়াল। সে তার ডান হাতটা বুকের ওপর রেখে শরীরটা সামান্য ঝোঁকাল। ঝো মিংরুই তার ডান হাতের তালুটা নামিয়ে হাসল। চালিয়ে যাও তোমরা দুজন। আলজের মাথা নেড়ে আবার বসে পড়ল, তারপর অড্রের দিকে তাকাল। যদি তুমি ঘোস্ট শার্কের রক্ত জোগাড় করতে পারো, তাহলে প্রিটজ হারবারের হোয়াইট রোজবোরোর পেলিকান স্ট্রিটের ওয়ারিয়ার অ্যান্ড সি বারে কারো মাধ্যমে পাঠিয়ে দিও। বস উইলিয়ামসকে বলবে যে এটা ক্যাপ্টেনের জন্য। আমি প্রাপ্তি স্বীকার করার পর তুমি কি আমাকে পোষণ ফর্মুলাটা মেইল করার জন্য কোনো ঠিকানা দেবে, নাকি চাও আমি এখানেই সরাসরি বলে দিই? অড্রে এক মুহূর্ত ভাবল, তারপর হেসে বলল, আমি বরং নিরাপদ পদ্ধতিটাই বেছে নেব। এখানেই বলুন, যদিও এটা আমার স্মৃতিশক্তির একটা পরীক্ষা হবে। যেহেতু মিস্টার ফুল এই লেনদেনের সাক্ষী হতে রাজি হয়েছেন, তার মানে পরের বারও এরকম একটা সমাবেশ হবে। এই কথা মাথায় আসতেই সে হঠাৎ মাথা ঘোরাল আর ঝো মিংরুইয়ের দিকে ঝকঝকে চোখে তাকাল। বেশ আগ্রহের সাথে সে প্রস্তাব দিল, মিস্টার ফুল, আপনি কি এরকম আরও কয়েকটা চেষ্টা করতে লাশির আপত্তি করবেন? আলো যে শান্তভাবে তার প্রস্তাবটা শুনল, সেও এই প্রস্তাবে প্রলুব্ধ হয়েছিল। সে তাড়াতাড়ি বলে উঠল, মিস্টার ফুল, আপনার কি এই ধরনের সমাবেশ আকর্ষণীয় মনে হচ্ছে না? যদিও আপনার ক্ষমতা আমাদের কল্পনার বাইরে, তবুও এমন কিছু ক্ষেত্র নিশ্চয়ই আছে যা আপনি বোঝেন না বা যেখানে আপনি দক্ষ নন। আমার সামনের এই ব্যক্তি স্পষ্টতই একজন সম্ভ্রান্ত ঘরের তরুণী। আমারও নিজস্ব অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, মাধ্যম এবং সম্পদ আছে। হয়তো এমন একদিন আসবে যখন আমরা দুজনেই আপনাকে এমন কোনো ছোটখাটো কাজে সাহায্য করতে পারব যা আপনার জন্য করাটা অসুবিধাজনক। তার দৃষ্টিকোণ থেকে কোনো সতর্কতা বা প্রতিরোধ করার উপায় ছাড়াই তাকে এই জায়গায় টেনে আনা হয়েছে, যার মানে হল রহস্যময় মিস্টার ফুলই সবকিছুর নিয়ন্ত্রণে। এই সমাবেশ অংশ নেওয়াটা এমন কিছু নয় যা সে চাইলেই প্রত্যাখ্যান করতে পারে। তাই এই পরিস্থিতির নিষ্ক্রিয় এবং অসুবিধাজনক অবস্থা কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়াই ভালো। লম্বা টেবিলের তিনজনের পটভূমি, সম্পদ, তথ্যের উৎস এবং রহস্যময় জগৎ সম্পর্কে বোঝাপড়া ভিন্ন ভিন্ন। যদি তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং সীমিত সহযোগিতায় অংশ নেয়, তবে তারা অপ্রত্যাশিত এবং অপরিসীম ফল পেতে পারে। এইমাত্র যে সম্পদের লেনদেন নিয়ে আলোচনা হল, তা এর একটা উদাহরণ। আর একটা উদাহরণ হতে পারে যদি সে কাউকে মারতে চায়। সে সহজেই এই সমাবেশের সদস্যদের সাহায্য চাইতে পারে, যাদের সাথে বাইরে থেকে বা বাস্তবে তার কোনো সম্পর্ক নেই। সে নিখুঁতভাবে যে কোনো তদন্তকারীকে বিভ্রান্ত করতে পারবে। একজন সম্ভ্রান্ত ঘরের তরুণী। আমার আচরণ আর কথা বলার ভঙ্গি কি এতটাই স্পষ্ট? অড্রে সামান্য মুখ হাঁ করে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু পরক্ষণেই সম্বিত ফিরে পেয়ে কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। মিস্টার ফুল, আমার মনে হয় এটা একটা খুব ভালো প্রস্তাব। যতক্ষণ এই সমাবেশটা নিয়মিত হবে, আপনি আপনার জন্য অসুবিধাজনক কিছু কাজ আমাদের ওপর ছেড়ে দিতে পারেন। অবশ্যই সেটা আমাদের ক্ষমতার মধ্যে হতে হবে। প্রস্তাবটা শোনার মুহূর্ত থেকেই ঝো মিংরুই লাভ ক্ষতির হিসাব কষতে শুরু করেছিল। আরও সমাবেশ মানে সে বিয়ান্ডারদের গোপনীয়তা বা অন্যান্য রহস্য সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবে, যা তার নিজের জগতে ফিরে যাওয়ার জন্য একটা আশীর্বাদ। উদাহরণস্বরূপ, দর্শক থাকার কারণে পরবর্তী সমাবেশে পোষণ ফর্মুলাটা পাওয়ার সম্ভাবনা আছে। একইভাবে সে যে তথ্য পাবে তা তার বর্তমান জীবনের জন্য সহায়ক হবে। কিন্তু বেশি সমাবেশের মানে হল তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। আসলেই দুনিয়া যাই হোক না কেন, বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। ঝো মিংরুই আবার তার ডান হাত বাড়িয়ে লম্বা টেবিলের পাশে আলতো করে আঙুল দিয়ে টোকা দিতে লাগল। সমাবেশ ডাকা এবং শেষ করার ক্ষমতা যেহেতু তারই হাতে, তাই পরিচয় ফাঁসের যে কোনো হুমকি তার নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। সুবিধাগুলো স্পষ্টতই অসুবিধার চেয়ে বেশি, তাই ঝো মিংরুই দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে টোকা দেওয়া থামিয়ে দিল আর দুজনের প্রত্যাশা ও উদ্বেগে ভরা দৃষ্টির দিকে তাকিয়ে হাসল। আমি ন্যায্য এবং সমান বিনিময় পছন্দ করি। তোমাদের সাহায্য বৃথা যাবে না। প্রতি সোমবার দুপুর ৩টায় একা থাকার চেষ্টা করবে। আমি আরও কয়েকবার চেষ্টা করে কিছু জিনিস বুঝে নেওয়ার পর হয়তো তোমরা আগে থেকেই ছুটির আবেদন করতে পারবে। তখন আর অনুপযুক্ত পরিস্থিতিতে পড়ার চিন্তা করতে হবে না। এটা ছিল আলজের আর অড্রের প্রস্তাবের প্রতি এক ধরনের সম্মতি।
অড্রের বয়স সবে 17 হয়েছে। সারা জীবন যত্ন পেয়ে বড় হওয়ায় তার মধ্যে একটা কিশোরী সুলফ চরিত্র ছিল। তাই দেফুলের উত্তর শুনে সে নিজেকে সামলাতে পারল না। মুষ্টিবদ্ধ হাতটা বুকের সামনে এনে ধীরে ধীরে উচ্ছ্বাস প্রকাশ করল। আলজেরের কিছু বলার অপেক্ষা না করেই অড্রে উত্তেজনায় উজ্জ্বল চোখে বলল, তাহলে আমরা কি নিজেদের জন্য কোড নেম রাখব? সর্বোপরি আমরা তো আসল নাম ব্যবহার করে কথা বলতে পারি না। যদিও আমি হয়তো মিস্টার ফুলকে আমার আসল পরিচয় সম্পর্কে ধোঁকা দিতে পারব না, কিন্তু আমার সামনের এই ব্যক্তি কিছুটা বিপজ্জনক। তাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না আমি কে। ভালো বুদ্ধি, ঝো মিংরুই সহজ এবং স্বচ্ছন্দ ভঙ্গিতে উত্তর দিল। অড্রের মাথা সঙ্গে সঙ্গে ঘুরতে শুরু করল, আর সে যা ভাবছিল তাই বলতে লাগল। আপনি হলেন মিস্টার ফুল, যা ট্যারোট কার্ড থেকে নেওয়া। তাহলে একটা স্থায়ী, দীর্ঘমেয়াদী এবং গোপন সমাবেশ হিসেবে আমাদের উপাধিতেও মিল থাকা উচিত। হ্যাঁ, আমিও ট্যারোট কার্ড থেকে একটা বেছে নেব। তার কণ্ঠস্বর ধীরে ধীরে আনন্দিত হয়ে উঠল। আমি ঠিক করে ফেলেছি। আমার উপাধি হবে জাস্টিস। এটা ছিল 22টা মেজর আরকানা ট্যারোট কার্ডের মধ্যে একটা। আর আপনার মিস্টার? অড্রে তার নিরচিব বসা পার্টনারের দিকে দুষ্টু হেসে তাকাল। আলজেরের ভ্রু সামান্য কুঁচকে গেলেও পরক্ষণেই স্বাভাবিক হয়ে গেল। দ্য হ্যাংড ম্যান, এটাও মেজর আরকানার আর একটা কার্ড। ঠিক আছে, তাহলে আমরা নিজেদেরকে ট্যারোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বলতে পারি। অড্রে প্রথমে খুশিতে কথাটা বলেই ফেলল, কিন্তু পরক্ষণেই ভয় পেয়ে কুয়াশায় ঢাকা ঝো মিংরুইয়ের দিকে তাকাল। এটা কি ঠিক হবে মিস্টার ফুল? ঝো মিংরুই মজা পেয়ে মাথা নাড়ল। এসব ছোটখাটো ব্যাপার তোমরা নিজেরাই ঠিক করতে পারো। ধন্যবাদ। অড্রে স্পষ্টতই রোমাঞ্চিত ছিল। এরপর সে আলজেরের দিকে তাকাল। মিস্টার হ্যাংডম্যান, আপনি কি ঠিকানাটা আরেকবার বলতে পারবেন? আমার ভয় হচ্ছে আমার স্মৃতি আমাকে ধোঁকা দিতে পারে। কোনো সমস্যা নেই। অড্রের এই চিজিহান মনোভাবে আলজের খুব খুশি হল এবং ঠিকানাটা আরেকবার বলল। মনে মনে 3 বার ঠিকানাটা পুনরাবৃত্তি করার পর অড্রে আবার উত্তেজনায় বলল, আমি শুনেছি ট্যারোট কার্ড নাকি সম্রাট রোসেল একটা খেলা হিসেবে আবিষ্কার করেছিলেন। আসলে এটা কি ভবিষ্যৎ বলার ক্ষমতা রাখে না? না, বেশিরভাগ সময় ভবিষ্যৎবাণী নিজের ভেতর থেকেই আসে। প্রত্যেকের মধ্যেই আধ্যাত্মিক কিছু ব্যাপার থাকে যা তাদের আধ্যাত্মিক জগতের সাথে সংযোগ স্থাপন করতে এবং নিজেদের সম্পর্কে উচ্চতর স্তরের তথ্য পেতে সাহায্য করে। কিন্তু সাধারণ মানুষ এটা খেয়াল করতে পারে না, আর তারা যে সংকেত পায় তার ব্যাখ্যাও করতে পারে না। এই তথ্যগুলো ভবিষ্যৎবাণীর সরঞ্জামগুলোর সাহায্যে প্রকাশ পায়। একটা সহজ উদাহরণ দিই। স্বপ্ন এবং স্বপ্ন ব্যাখ্যাকারী আলজের একবার ঝো মিংরুইয়ের দিকে তাকাল এবং তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে অড্রের দাবি খণ্ডন করল। ট্যারোট কার্ড আসলে সেরকমই একটা সরঞ্জাম। এটা আরও বেশি প্রতীক এবং যৌক্তিক উপাদান ব্যবহার করে আমাদের সংকেতগুলোকে সহজে এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। যদিও ঝো মিংরুইকে উদাসীন দেখাচ্ছিল, সে আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিল। ঠিক এই সময়েই তার খালি মাথাটা ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগল এবং মাথায় একটা দপদ পানি ব্যথা শুরু হল। বুঝতে পেরেছি। অড্রে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। এরপর সে জোর দিয়ে বলল, আমি সেটা বলতে চাইনি। আমি ট্যারোট কার্ড নিয়ে সন্দেহ করছি না, কিন্তু আমি শুনেছি সম্রাট রোসেল নাকি আরও এক সেট কার্ড তৈরি করেছিলেন, গোপন এবং রহস্যময়। সেগুলো ছিল কাগজের কার্ড, যা এক বিশেষ অজানা শক্তির প্রতীক ছিল। তিনি মোট 22টা কার্ড তৈরি করেছিলেন। পরবর্তী জীবনে তিনি সেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে 22টা মেজর আরকানা ট্যারোট কার্ড তৈরি করেন, যা এখন খেলার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। আমি কি ঠিক বলেছি? সে এমনভাবে ঝো মিংরুইয়ের দিকে তাকাল যেন রহস্যময় মিস্টার ফুলের কাছ থেকে উত্তরটা পাওয়ার চেষ্টা করছে। ঝো মিংরুই শুধু হাসল, একটা কথাও বলল না। সে দ্য হ্যাংডম্যানের দিকে এমনভাবে দৃষ্টি দিল যেন তাকে পরীক্ষা করছে। আলজের অবচেতনভাবেই সোজা হয়ে বসল এবং গভীর কণ্ঠে বলল, ঠিক। বলা হয় যে সম্রাট রোসেল ব্লাসফেমি স্লেট দেখেছিলেন এবং সেই কাগজের কার্ডগুলোর সেটে 22টা স্বর্গীয় পথের গভীর রহস্য লুকিয়ে আছে। 22টা স্বর্গীয় পথ? অড্রে এক আকাঙ্ক্ষার সুরে পুনরাবৃত্তি করল। সেই মুহূর্তে ঝো মিংরুইয়ের মাথা ব্যথা আরও তীব্র হল। সে অনুভব করল যে তার সাথে ক্রিমসন তারা এবং ধূসর সাদা কুয়াশার অদৃশ্য সংযোগ দুর্বল হয়ে পড়ছে। ঠিক আছে, আজকের সমাবেশ এখানেই শেষ। সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে গভীর কণ্ঠে বলল, আপনার ইচ্ছানুযায়ী। আলজের সম্মানের সাথে মাথা নত করল। আপনার ইচ্ছানুযায়ী। অড্রে দ্য হ্যাংডম্যানকে অনুকরণ করল। তার এখনও অনেক প্রশ্ন ও ভাবনা ছিল, তাই সে এত তাড়াতাড়ি শেষ করতে চাইছিল না। ঝো মিংরুই সংযোগ ছিন্ন করার সময় হেসে বলল, চলো আমরা পরবর্তী সমাবেশের জন্য অপেক্ষা করি। তারাগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল এবং ক্রিমসন আলো জলের মতো সরে গেল। অড্রে এবং আলজের মিস্টার ফুলের কথা শোনার সাথে সাথেই তাদের শরীর অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে প্রক্ষেপণ ভেঙে গেল এবং ধূসর কুয়াশা আবার নীরবতায় ছেয়ে গেল। আর ঝো মিংরুই, সে অনুভব করল যে সে দ্রুত ভারী হয়ে যাচ্ছে। তার চারপাশ ক্ষণস্থায়ী হয়ে উঠল।
তার চোখ অন্ধকারে ঢেকে গেল এবং তারপরই উজ্জ্বল সূর্যালোকে পরিবর্তিত হল। সে তখনও তার অ্যাপার্টমেন্টের মাঝখানে দাঁড়িয়েছিল। এটা একটা স্বপ্নের মতো ছিল। ওই কুয়াশাচ্ছন্ন জগৎটা কি ছিল? কে বা কোন শক্তি এইমাত্র ঘটে যাওয়া পরিবর্তনগুলো ঘটাল? ঝো মিংরুই নরম করে দীর্ঘশ্বাস ফেলল। সে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল এবং তার পা দুটো যেন সীসায় ভরা এমনভাবে স্টাডি ডেস্কের দিকে এগিয়ে গেল। কতটা সময় কেটেছে তা দেখার জন্য সে বাইরে রাখা পকেট ঘড়িটা তুলে নিল। সময় একই গতিতে বয়েছে। ঝো মিংরুই একটা মোটামুটি ধারণা করল। পকেট ঘড়িটা নিচে রাখার পর সে আর অসহ্য মাথা ব্যথা সহ্য করতে পারল না। সে চেয়ারে বসে মাথা নিচু করল এবং তার বাম বুড়ো আঙুল আর মধ্যমা দিয়ে কপাল ম্যাসাজ করতে লাগল। অনেকক্ষণ পর সে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে ম্যান্ডারিন ভাষায় বলল, যা মনে হচ্ছে আমি আর শিগগিরই ফিরতে পারব না। কেবল অজ্ঞরাই নির্ভীক হতে পারে। এমন একটা আকর্ষণীয় ঘটনা দেখার পর এবং বিয়ন্ডার ও রহস্যময় জগৎ সম্পর্কে জানার পর ঝো মিংরুই আর প্রাচীন ফেইস্যাক বা লোয়েন ভাষায় ভাগ্যবর্ধনের ইস্ট্রল চেষ্টা করার সাহস করল না। কে জানে আর কি ধরনের পরিস্থিতি ঘটবে? হয়তো সেটা আরও অদ্ভুত, ভয়ঙ্কর বা এমনকি জীবন্ত নরক হতে পারে। অন্তত আমার উচিত রহস্যবাদে গভীর দক্ষতা অর্জনের পরেই চেষ্টা করা, ঝো মিংরুই অসহায়ভাবে ভাবল। ভাগ্যক্রমে তথাকথিত সমাবেশ তাকে সাহায্য করতে পারবে। আরও কিছুক্ষণ নীরবতার পর সে হতাশা, নিরাশা, যন্ত্রণা আর দুঃখের সুরে বিড়বিড় করে বলল, এই মুহূর্ত থেকে আমিই ক্লেইন তার ভেতরের নেতিবাচক আবেগগুলোকে দূর করার জন্য তার সমাধান এবং পরিকল্পনার ওপর আবার মনোযোগ দেওয়ার চেষ্টা করল। হয়তো সে পাশ থেকে স্পেকটেটরের পোষণ ফর্মুলাটা শিখতে পারবে। এইমাত্র যে সমাবেশটা হল সেটা বেশ আকর্ষণীয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা মানুষজন শত শত কিলোমিটারের দূরত্বকে কয়েক ইঞ্চিতে কমিয়ে এনে মুখোমুখি আলোচনা করতে পারে এবং একে অপরের প্রয়োজন মেটাতে পারে। ফিক্সড বলতে গেলে এটা কিছুটা পরিচিত শোনাচ্ছে। ক্লেইন কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেল, তারপর হাসিতে ফেটে পড়ল। কপালে হাত দিয়ে সে ফিসফিস করে রসিকতা করল, এটা কি একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ছিল না?